প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ, রোগের কারণ, প্রতিকার, প্রতিরোধ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজকে আমরা আলোচনা করব নিউমোনিয়া, বিশেষ করে জটিল রোগীদের যে নিউমোনিয়া, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগীদের নিউমোনিয়া, সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, প্রথমেই জানতে চাইব, যে সকল রোগীদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ বা হার্ট ফেলিউর রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া কতটা জটিল আকার ধারণ করতে পারে? যে সমস্ত মানুষের ডায়াবেটিস থাকে, কিডনি রোগ থাকে বা হার্টের রোগ থাকে বা বিশেষ করে ফুসফুসেরও রোগ আছে, যেমন অ্যাজমা, হাঁপানি, ধূমপানজনিত সিওপিডি, এনাদের সবার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, যার কারণে এনাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্বে এই ব্যাপারে যে স্টাডি হয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রতি 5 জনের নিউমোনিয়া হলে 1 জনের মধ্যে আমরা ডায়াবেটিস আছে, প্রতি 4 জনের মধ্যে 1 জনের হার্টের সমস্যা আছে। অনুরূপভাবে প্রতি 10 থেকে 12 জনের মধ্যে 1 জনের অবশ্যই সিওপিডি বা অ্যাজমা বা ফুসফুসের আগে থেকে রোগ আছে। এটা যেমন একটা ব্যাপার। একই সাথে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই মানুষগুলি যাদের যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়, তখন নিউমোনিয়াটা দ্রুত খারাপের দিকে যেতে পারে। জটিল নিউমোনিয়া, যেখানে নিউমোনিয়া ফুসফুসের সাথে সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করতে পারে, প্রেশার কমে যেতে পারে, একই সাথে কিডনি রোগ হয়ে যেতে পারে। কিডনি রোগ আগে থেকেই যদি থাকে সেটা আরও খারাপ হয়ে যেতে পারে। সাথে সাথে এই যে সমস্যাগুলো তৈরি হয়, এটা আবার উল্টা দিকে যদি একটা চেইন রিয়াকশন তৈরি করে, সে আবার ফুসফুসের কার্যক্ষমতাটাকে কমায় দিয়ে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং কখনো কখনো সেটা আইসিইউ সাপোর্ট বা ইন্টেন্সিভ কেয়ারের সাপোর্টের দরকার হয়। আমাদের যখন আইসিইউতে যায় তখন দেখা যায় যে এই পেশেন্টের অক্সিজেন, স্বাভাবিকভাবে যে আমরা অক্সিজেন সাপ্লাই দিই, নাকে ক্যানুলা দিই, মাস্ক পরায় দিই, তাতে পর্যাপ্ত হয় না। তখন একটু মেশিনের সাপোর্টের মাধ্যমে অক্সিজেনের দরকার হয়, কখনো কখনো লাইভ সাপোর্টের দরকার হয়। তো এই সমস্ত জটিলতা যখন তৈরি হয়, সেই জটিলতাগুলো যেমন মানুষের মৃত্যুর কারণ, বিভিন্ন সাফারিংস, আর্থিক খরচ, এগুলোও বাড়ায় দেয়। একই সাথে মানুষ যারা বেঁচে ফেরে, তাদেরকেও দেখা যায় যে বেঁচে ফেরার পরেও অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে চলে যেতে হয়। যেমন ফুসফুস স্থায়ীভাবে দুর্বল হয়ে গেল, যার হার্ট একটু খারাপ ছিল সেটা আরেকটু বেশি খারাপ হয়ে গেল। কিডনি, ক্রিয়েটিনিন, আমরা যেটা বুঝি যে কিডনির ফাংশন, যেটা আমরা দেখি যে ক্রিয়েটিনিন দেখলাম যে নিউমোনিয়ার আগে তার ছিল নর্মাল ছিল, অথবা সামান্য একটু খারাপ ছিল, 1.8 বা 1.6 বা এরকম ছিল। কিন্তু নিউমোনিয়ার পরে যে এফেক্টটা হলো, তাতে করে ওনার কিডনি 3-4 হয়ে গেল। কখনো কখনো তো ডায়ালাইসিস সাপোর্টেরও দরকার হয়ে যায়। অর্থাৎ একটা রোগ যেটা একটা চেইন রিয়াকশনের মাধ্যমে সমস্ত অঙ্গকে ইনভলভ করতে পারে, আবার সেই সমস্ত অঙ্গকে আবার ফুসফুসকে এফেক্ট করতে পারে। এইভাবে নিউমোনিয়া এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে মৃত্যু এবং জটিলতা অনেক বাড়ায় দেয়। আমরা স্যার যতগুলো জটিল রোগের কথা বললাম, তার মধ্যে অন্যতম এখন আসলে ডায়াবেটিস এত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে একটা গ্রুপ আছেন যাদের রক্তের সুগারটা বেশ ভালো নিয়ন্ত্রণে রাখছেন, আরেকটা গ্রুপ কিন্তু একদম অনিয়ন্ত্রিত থাকছেন। তো যাদের অনিয়ন্ত্রিত ব্লাড গ্লুকোজ, তাদের ক্ষেত্রে এই ধরনের নিউমোনিয়া কতটা ঝুঁকিপূর্ণ? ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা কি মনে করি যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আসলে ক্রনিক যে সমস্ত ডিজিজ, সব রোগীর ক্ষেত্রেই, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি না থাকে, তাহলে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা এত কমে যায়, এত বিপদ তৈরি করে যে আমরা জানি যে ছোট্ট পায়ে একটু কাটা ফুটেছে, পা একটু কেটে গিয়েছে, সেখান থেকে পা ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হয়ে কেটে ফেলতে হয়েছে, এরকমও আমি দেখেছি। অর্থাৎ ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, তাহলে ইনফেকশনটা দ্রুত বেড়ে যায়। এটা অনেকটা
যে আগুন লেগেছে, সেখানে যদি তেল দেই তাহলে আগুনটা যেমন দপ করে জ্বলে উঠবে। তো আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে ইনফেকশনটা এরকম মানে দ্রুত ছড়ায় যাবে, এটা রক্তের মধ্যে চলে যাবে। রক্তের মধ্যে যখন একটা রোগ জীবাণু ঢুকে গেল, সে কিন্তু সে বাউন্ডারি ক্রস করে ফেললো। সে রক্তের মাধ্যমে ব্রেনে যেতে পারবে, হার্টে যাবে, যে কোনো যত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গায় চলে যাবে। একই সাথে সে রক্তনালীর যে প্রেশার কন্ট্রোল করার ক্ষমতা, সেটাকে সে নষ্ট করে ফেলতে পারে। তখন প্রেশার ড্রপ করে গেল, এদিকে নিউমোনিয়ার কারণে অক্সিজেন পাচ্ছে না, প্রেশার কমে যাওয়ার কারণে যেটুকু অক্সিজেন পাচ্ছিল সেটা মানুষের কোষের মধ্যে পৌঁছাতে পারছে না, হার্টের কাছে পৌঁছাতে পারছে না, কিডনির কাছে ব্রেনে পৌঁছাতে পারছে না। তখন দেখা যাচ্ছে মাল্টি অর্গান, যে সমস্ত অর্গানগুলো এফেক্ট হয়। তখন মানুষের মর্টালিটি, যেটা বলি মরবিডিটি বা সাফারিংস এবং মৃত্যুর হার অনেক বেড়ে যায়। এবং এই ধরনের পেশেন্টগুলোকে ম্যানেজ করা খুব কঠিন। আমাদের আইসিইউতে যখন আসে, যে শুধু যে দেখেন যে অক্সিজেন কমে গেছে, না, এতে অনেক সমস্যা। প্রেশার কমে গেছে, সে অক্সিজেনটা পৌঁছতে পারছে না। আবার এই প্রেশারটা বাড়ানোর জন্য আমরা ঔষধ ব্যবহার করছি, যে প্রেশার বাড়ানোর জন্য যে সমস্ত ঔষধ ব্যবহার করে, যেগুলোকে আমরা আয়নোট্রোপ বলি, প্রেশার রক্তনালীকে চেপে ধরে জোর করে প্রেশারটা আমরা তুলতে চাই। যদি না তুলি তাহলে তো আমার কিডনি ফেল করে যাবে, সমস্ত অঙ্গ মানুষ দ্রুতই মারা যাবে। তখন সেই ঔষধগুলোও হার্টটাকে জোরে চালায় এবং কিডনিতেও দেখা যায় যে রক্ত স্বল্পতা তৈরি করে। এই যে সমস্যাগুলো তৈরি করে, যাতে করে যার হার্টের সমস্যা আছে, হার্ট তো আরও খারাপ হয়ে যাবে, কিডনিতে রক্ত চলাচল কমে গেলে কিডনি খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে হয় যে আমি যদি ডান দিকে যাই সেখানেও আমাকে সমস্যা ফেস করতে হবে, বাম দিকে যাই, অর্থাৎ মানে আমি চিকিৎসা উভয় সংকট। তাহলে আমরা যখন ক্রিটিক্যাল কেয়ার বা যখন অ্যাকিউট ইলনেস থাকে, তখন আমরা চাই যে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। সেই কন্ট্রোলটা আমরা ইনসুলিনের মাধ্যমে করি। আর কন্ট্রোলটা কি সেটাও আমাদেরকে জানতে হবে। কন্ট্রোলটা হলো যে ডায়াবেটিস যেন এইরকম ক্রিটিক্যাল অবস্থায় র্যান্ডম 10-এর মধ্যে থাকে, 10-এর উপরে না থাকে। আবার যদি আপনার ডায়াবেটিস ইনফেকশন, কিন্তু আরেকটা জিনিস আমি একটু অ্যাডও করতে চাই, যে যখন আপনার ইনফেকশন হবে, নিউমোনিয়া হবে, এই নিউমোনিয়াও আপনার ডায়াবেটিসটাকে বাড়ায় দেবে। আর আপনার যদি বেশি থাকে তাহলে সেই বেশি ডায়াবেটিসটাকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নামে এক ধরনের রোগ আছে, যেখানে ডায়াবেটিস আনকন্ট্রোল হওয়ার কারণে শরীরের মধ্যে অ্যাসিড জমে যায়। যখন শরীরের সমস্ত অঙ্গ একটা নির্দিষ্ট অ্যাসিডিক এনভায়রনমেন্ট, অ্যালকালাইন বা একটা এনভায়রনমেন্টে কাজ করে, তো এই কাজ করার রেঞ্জটা খুব ছোট। যখন এটার থেকে নিচে অ্যাসিড নেমে যায়, তখন সমস্ত অর্গান ঠিকমতো আর কাজ করতে পারে না। একটা লেভেল আছে সেখানে যখন 7-এর নিচে যদি নেমে যায়, সাধারণত নর্মালি আমরা বলি 7.4 থাকতে হবে, অনলি 0.4 কমে যদি 7-এ চলে আসে, তাহলে দেখা যাবে এখানে আমার হার্ট কাজ করা বন্ধ করে দিতে পারে। ওর সমস্ত অর্গান একদম সমস্ত ক্রিয়া বিক্রিয়াগুলোই, এবং এটা মারাত্মক মৃত্যু ঝুঁকি তৈরি করে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, এখানে মূলত ফুসফুসের রোগীরা বেশি আসেন এবং বিশেষ করে অ্যাজমা, সিওপিডি রোগী, এবং তারাও দেখা যায় যে তাদের অ্যাজমা বা সিওপিডি, এই নিউমোনিয়া বা ইনফেকশন আক্রান্ত হওয়ার কারণে অনেক বেশি সমস্যা নিয়ে তারা আপনাদের কাছে উপস্থিত হন। সেই ক্ষেত্রে অ্যাজমা, সিওপিডি রোগীদের নিউমোনিয়া হলে আপনারা কী ধরনের বিশেষ চ্যালেঞ্জগুলো আপনাদের হসপিটালে মোকাবিলা করে থাকেন? অ্যাজমা, সিওপিডিতে হয় কি, আমাদের শ্বাসনালীটা কুঁচকে থাকে, যাতে করে বাতাসের যে চলাফেরা করা, ফ্রি চলাফেরা করা বাধাগ্রস্ত হয়। এই যে নর্মালি আমরা যে শ্বাসটা নিই, এখানে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, আমরা বুঝি না কখন শ্বাস নিচ্ছি কখন ছাড়ছি। কিন্তু যখন অ্যাজমা অ্যাটাক হয়, সিওপিডি অ্যাটাক হয়, তখন অনেক জোরে জোরে শ্বাস নিতে হয় এবং আমরা বুঝতে পারি এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো নিউমোনিয়া হইলে যেটা হয় যে অ্যাজমা এবং সিওপিডি অ্যাটাক হয়, হঠাৎ বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসনালীগুলো আরও বেশি পরিমাণে সংকুচিত হয়ে যায়, ইনফেকশনের কারণে শ্বাসনালীগুলো সরু হয়ে যায় এবং তখন শ্বাস প্রশ্বাস নেওয়া আরও কঠিন। যার অ্যাজমা নাই বা সিওপিডি নাই, তার জন্য যে নিউমোনিয়া, অ্যাজমা আর সিওপিডির জন্য নিউমোনিয়া প্রায় 3 গুণ বেশি হতে পারে এবং এটা অনেক বেশি মারাত্মক হতে পারে। এবং শ্বাস প্রশ্বাস যে ফেইল করা বলে, যে অ্যাজমার কারণে, নিউমোনিয়ার কারণে অ্যাজমা রোগী ফেল করা, নিউমোনিয়ার কারণে সিওপিডি রোগী, সিওপিডি মানে হলো ধূমপানজনিত একটা রোগ, যেটা অ্যাজমার মতোই অনেকটা, কিন্তু এটা ফুসফুস স্থায়ীভাবে দুর্বল থাকে। তো দুইটা ক্ষেত্রেই ফুসফুস ফেইল করার চান্স অনেক বেড়ে যায়। এবং এই ধরনের রোগীদেরকে যদি আমরা আইসিইউতে অনেক সময় যখন ফেল করে আসে,
তখন তাদের চিকিৎসা করা আরও কঠিন। কারণ আমি তো মেশিন দিয়ে বাতাসটা ফুসফুসে দেবো, বাতাস থেকে নিয়ে আসবো, সেই রাস্তাটাই শুরু হয়ে যায়, যাতে করে এর চিকিৎসা করাও যেমন কঠিন, এখানে মর্টালিটি রেটটাও বেড়ে যায়। কিডনি রোগী, ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘদিন ধরে যারা ডায়ালাইসিস পাচ্ছেন বা ডায়ালাইসিস পাচ্ছেন না, ওই পর্যায়ে এখনও পৌঁছাননি, বাট কিডনি রোগে আক্রান্ত, এই ধরনের রোগীরাও আপনি বললেন যে মারাত্মক নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন। তাদের ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করছি আমাদের মক্কেলবাদী হাসপাতাল? কিডনি রোগী যারা আছেন, এনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি কম্প্রোমাইজ থাকে, এবং যে স্টাডিগুলো দেখা গেছে যে কিডনির রোগীদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা নর্মাল রোগীদের মানে নর্মাল যে হেলদি মানুষের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনার তুলনায় 15 গুণ বেশি। যেখানে হার্টের রোগীর হয়তো 3 থেকে 4 গুণ, ফুসফুসের 3 থেকে 4 গুণ, কিডনির রোগীদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা প্রায় 15 গুণ বেশি। প্লাস এই যে এই ধরনের রোগী যারা আছেন, এনাদের নিউমোনিয়া স্বাভাবিক রোগ জীবাণু যারা করেন তারা তো করেই, বরং যে সমস্ত রোগ জীবাণু স্বাভাবিক অবস্থায় কোনো রোগ করে না, যেমন ফাঙ্গাস নামে এক রোগ জীবাণু আছে, বা দুর্বল যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে যারা স্বাভাবিক অবস্থায় তেমন কোনো রোগ করে না। আমাদের শরীরেও অনেক রোগ জীবাণু বাসা বেঁধে থাকে, আমরা বলি কলোনাইজ করে থাকে, আমাদের শরীরে একটা পার্ট হয়ে থাকে, যারা এই ধরনের রোগীদের ক্ষেত্রে নিউমোনিয়া তৈরি করতে পারে। এটা অনেক বেশি বিপদে তৈরি করে, এবং এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের যে সকল রোগীরা বাসায় থাকেন, তারা কি কি লক্ষণ হলে বুঝবেন যে আসলে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছেন? তাদের লক্ষণগুলো কি একজন সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষের নিউমোনিয়ার লক্ষণগুলোর মতোই, না একটু ভিন্নতা রয়েছে? কিভাবে বুঝবো আমার নিউমোনিয়া হয়েছে? স্বাভাবিক মানুষ যেভাবে বোঝে, সবাই একই রকমভাবেই বোঝা যায়। যেমন আমার হঠাৎ একটু জ্বর আসলো, শরীর ব্যথা করলো, সাথে সাথে কাশি, নাক দিয়ে পানি পড়লো, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং আমি স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছিলাম সেটা নিয়ে আমি শান্তি পাচ্ছি না। আমার এই ধরনের যদি সিচুয়েশন হয়, আমার বুঝতে হবে যে আমার সম্ভবত নিউমোনিয়া হয়েছে। কিন্তু এটা শিওর হতে গেলে আমাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো আমরা শিওর হতে পারবো না। আর এই ধরনের রোগী যারা থাকেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে অনেক সময় তাদের লক্ষণগুলো এরকম টিপিক্যাল নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে কি অনেক একটু বয়স হয়েছে, স্বাভাবিক আচার ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আমরা বলি কনফিউশন ডেভেলপ করেছে, যে উনি মানুষকে চিনতে পারছে না, উনি ঠিকমতো খাবার খাচ্ছেন না, একটু ইরিটেটেড হয়ে গেছেন, এরকম সিমটম। জ্বরের জায়গায় শরীরের তাপমাত্রা উল্টা কমে গিয়েছে। আবার দেখা গেছে তার প্রেশার ভালো ছিল, হঠাৎ করে প্রেশার পাওয়া যাচ্ছে না, রেস হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে একটা নিউমোনিয়া হয়েছে, কিন্তু ওনার ডায়াবেটিস ছিল, উনি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে আসার পরে দেখা গেল তার নিউমোনিয়ার কারণে তার একটা জটিলতা তৈরি হয়ে উনি আমাদের কাছে এসেছে। এরকম মানে অস্বাভাবিক পরিস্থিতিতে আসে। একইভাবে অস্বাভাবিক রোগ জীবাণু যেমন পাই, অস্বাভাবিক পরিস্থিতি নিয়েও এই ধরনের রোগীরা আমাদের কাছে আসে। তাদের চিকিৎসার ক্ষেত্রে তারা কি বাসায় চিকিৎসা করবে, নাকি কোনো হাসপাতালে চিকিৎসা করবে, এবং হাসপাতালে করলেও কোন লেভেলের হাসপাতালে তাদের যাওয়া উচিত? অনেক ক্ষেত্রেই নিউমোনিয়া যেমন হালকা হতে পারে, মাঝামাঝি হতে পারে, অনেক বেশি মারাত্মক নিউমোনিয়া হতে পারে, লাইফ থ্রেটেনিং হতে পারে। আবার একই সাথে নিউমোনিয়া এক পাশের ফুসফুসের অংশবিশেষে হতে পারে, দুই পাশের ফুসফুসে হতে পারে, ফুসফুস দুইটা অ্যাফেক্টেড হয়ে ফেইল করে অক্সিজেনের ঘাটতি দেখা দিল হতে পারে। এখন প্রত্যেকটা মানুষকে যে হসপিটালে আসতে হবে তা না, তবে আপনাকে বুঝতে হবে যদি আপনার অনেক জ্বর থাকে, আপনি অনেক বেশি কাশি থাকে, শ্বাসকষ্ট হয়, এবং এখন তো ঘরে ঘরে এক ধরনের যন্ত্র যেটা পালস অক্সিমিটার বলে, এটা আঙ্গুলে লাগায় আপনি যদি দেখেন যে আপনার অক্সিজেন 94%-এর নিচে নেমে যাচ্ছে, 90-র নিচে নেমে আসতেছে, বা আপনার ডায়াবেটিস রুগী, আপনি ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে গেছে, আপনি বাসায় কন্ট্রোল করতে পারছেন না, বা আপনি কনফিউজ, আপনার রুগী অনেক কনফিউজড হয়ে গেছে, উনি কথা শুনছেন না, বুঝছেন না, বা কথা বললে সেটা কমপ্লাইও করছেন না, বা এই ধরনের সিচুয়েশন হলে দ্রুতই ওনাকে হসপিটালে নিতে হবে। সাধারণত যেহেতু কোমরবিডিটি, আমরা বলি যে হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা ফুসফুস, এই ধরনের রোগীদের মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসা নেওয়া, ভর্তি হওয়া দরকার। তবে আইসিইউ যখন আইসিইউ লাগে, আইসিইউগুলো কিন্তু অলমোস্ট অল আইসিইউ মাল্টিডিসিপ্লিনারি হয়। তবে যদি এরকম আইসিইউ থাকে যারা ডেডিকেটেড মেডিকেল আইসিইউ, সেটাই ভালো। কিন্তু ফুসফুস যদি বেশি অ্যাফেক্টেড হয়, সেক্ষেত্রে আমাদের বক্ষব্যাধির আইসিইউতেও আসতে পারে। স্যার, মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল বলতে আমাদের দেশে বা আমাদের
কমিউনিটিতে কি কোনটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল? এই মুহূর্তে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল বলতে আমরা বলি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ, ইভেন বারডেম হসপিটালকেও মাল্টিডিসিপ্লিনারি বলা যেতে পারে, যদিও এটা ডায়াবেটিসের জন্য ডেডিকেটেড। আবার আমাদের যে বক্ষব্যাধি হাসপাতালটাও টু সাম এক্সটেন্ট এখানেও কিন্তু আমরা মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট দেই, কিন্তু এই মুহূর্তে আসলে পুরো সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। এই কারণে আমি বলবো যে নিউমোনিয়া হইলেও আপনি যদি ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের রোগ থাকে, কিডনির রোগ থাকে, সেক্ষেত্রে এই আগে যেমন ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বারডেম বা সরওয়ার্দী মেডিকেল কলেজ, এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে যেতে হবে। এটা গভর্নমেন্ট সেক্টরে। তবে প্রাইভেট সেক্টরে বড় বড় হাসপাতাল যেগুলি আছে ওখানে আপনি মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট পাবেন। তো আমাদের এই ধরনের জটিল রোগীদের ক্ষেত্রে যত্রতত্র অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার যে প্রবণতা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি অসুস্থ হলে আপনার চিকিৎসা একজন রেজিস্টার চিকিৎসকের কাছে নেবেন। এই হাত আন্দাজে কিছু ঔষধ দোকান থেকে কিছু কিনে খেলাম, এর মাধ্যমে যেমন অ্যান্টিবায়োটিক মিসইউজ হয়, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং যখন আমাদের কাছে আসতে কিন্তু দেরি করে ফেলেন যে ওই ওষুধটাকে একটু দেখি 2-4 দিন যাক, এইভাবে যেতে যেতে দেখা যায় একসময় আপনার রোগটা অনেক বেশি হয়ে গেছে এবং মারাত্মক লেভেলে চলে আসছে, এবং আমাদের কাছে যখন আসেন তখন আমাদের অনেক কিছু করার থাকে না। আমরা অসহায়ের মতো চিকিৎসা করতে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে সফল হই, অনেক ক্ষেত্রে সফল হই না। এটা মাথায় রাখতে হবে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত, এটা পরিহার করতে হবে। স্যার, আপনি যেহেতু আইসিইউতে আছেন, আইসিইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, অনেক সময় এই সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেক সময় কি প্রতিদিনই আপনাকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যে রোগীকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নিতে হবে। তো এতে করে অনেক রোগীর আত্মীয়রা এই লাইফ সাপোর্ট নিয়ে দ্বিধান্বিত থাকেন, আদৌ আমার রোগীকে আমি লাইফ সাপোর্টে নিব কি নিব না। এই বিষয়গুলো নিয়ে যদি সার্বিক আপনার একটা ইমপ্রেশন আমার রোগীদের উদ্দেশ্যে। যখন একজন মানুষ নন ইনভেসিভ যে সাপোর্ট থাকে, অক্সিজেন, নেবুলাইজেশন, হাই ফ্লোর বা যে সাপোর্ট থাকে, সেগুলো দেওয়ার পরেও যখন পেশেন্টের যখন অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, অক্সিজেনের ঘাটতি কেমন যে আমার অনেকটা গলা চিপে ধরার মতো। অক্সিজেন যদি দীর্ঘ সময় ঘাটতি থাকে, দীর্ঘ সময় না, অল্প সময়, 5 মিনিট যদি আমি শ্বাস বন্ধ রাখি, তাহলে তো আমার সমস্ত অঙ্গ ফেল করবে, মারা যাবে। তাহলে এই ধরনের সিচুয়েশনে দ্রুত লাইফ সাপোর্টে দেওয়ার প্রয়োজন পড়ে। তখন আমরা যেটা করি যে পেশেন্টদের সাথে আলোচনা করি যে এমন অনেক সময় দেখা যায় যে একজন মানুষের বয়স হয়ে গেছে 95 বছর, উনি নানান রকম রোগে ভুগতেছে, হার্ট ফেলিওর আছে, কিডনি ফেলিওর আছে, তখন সব কিছু ডিসিশন নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যখন একটা ইয়াং পেশেন্ট থাকে, আমরা তখন খুব পজিটিভলি অ্যাপ্রোচ করি যে দেখেন, আমরা লাইফ সাপোর্টে যদি দেই, এই অক্সিজেনের ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো, পেশেন্টের যে অন্যান্য সমস্যা আছে সেগুলো আমার সঠিক চিকিৎসা দিতে পারবো, এবং আমরা আশা করি যে উনি রোগ থেকে ভালো হয়ে যাবেন, রোগ থেকে সুস্থ হয়ে যাবেন, আমরা লাইফ সাপোর্টটা আবার খুলে উনি স্বাভাবিক জীবনে আসতে থাকবেন। যেটা সমস্যা আমরা ফেস করি, অনেক সমস্যাই ফেস করি, এর মধ্যে বড় সমস্যা হলো মানুষের মধ্যে একটা জেনারেল ধারণা যে লাইফ সাপোর্টে যাওয়া মানে উনি আর এখান থেকে ফিরে আসবে না, মৃত্যু। এর জন্য আমরা পয়সা খরচ করা, এর জন্য বা চেষ্টা করা, এই বিভিন্ন চিন্তা করে ওনারা একটু সময় নিয়ে ফেলে, বা ডিসিশন মেকিং পারসন কখনো কখনো পাওয়া যায় না। উনি হয়তো দূরে আছে, উনি আসবে, আসুক, এটা অনেক দেরি করে ফেলে, রোগটা আরও বেড়ে যায়। এরকম অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে পেশেন্টটাকে লাইফ সাপোর্টে দিই, এবং দেখা গেছে আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের জানাতে চাই যে গত বছর আমরা প্রায় 1000-এর উপর পেশেন্টকে আমাদের বক্ষব্যাধি আইসিইউতে সেবা দিয়েছি। আমাদের মর্টালিটির ফুসফুসের রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় ক্যান্সার রোগীকেও মেশিনে দিই। তো সব কিছু মিলে আমাদের 60% ওপর পেশেন্ট সারভাইভ করেছে আমাদের আইসিইউ থেকে। আমি মনে করি যে এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা অ্যাচিভমেন্ট আমরা অর্জন করতে পেরেছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আমরা শুনছিলাম জটিল রোগীদের নিউমোনিয়া নিয়ে। স্যার বলছিলেন যে যাদের ডায়াবেটিস আছে, কিডনি সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, সেই রোগগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ধরনের রোগীদের যদি নিউমোনিয়ার লক্ষণ থাকে, অনেক সময় লক্ষণ ঠিকমতো প্রকাশও পায় না, তো এই রোগীদের ক্ষেত্রে আমরা আসলে একটু বিশেষ যত্ন সহকারে এবং বিশেষ সতর্কতা
অবলম্বন করে চলার চেষ্টা করব এবং ন্যূনতম কোনো লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে বা বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।